আজও ঢাকায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, আর সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকছে সরকারি অফিস। সপ্তাহের শেষ দিনে রাজধানীর চিত্র জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। স্থবির হয়ে পড়া জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। আজও কারফিউ শিথিল করা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সাধারণ মানুষ যারা যে কয়দিন আসলে ঘর থেকে বের হতে পারেননি, তারা আসলে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন। কর্মজীবী মানুষ কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, তারা যেটি বলছেন, তারা কোনো ধরনের সহিংসতা চান না। স্বাভাবিক জীবনযাপন অর্থাৎ স্থবির হয়ে পড়া জীবনটি যেহেতু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, তারাও চাচ্ছেন এর সমাধান নতুন করে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে সেটি তারা প্রত্যাশা করেছেন। তবে গতকাল যে একটি রাজধানীর যে চিত্র যেটি আমরা দেখেছিলাম যে যানজটের আছে, কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। গণপরিবহনের সংখ্যা কিছুটা বেড়েছে, ব্যক্তিগত গাড়িও চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি ঘুরে দেখেছি, সেখানে সেনাবাহিনীর টহল ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন বাহিনী রয়েছে তারা অবস্থান নিয়েছেন। কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই জন্য তারা তৎপর রয়েছেন। সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হয়েছেন তাদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে এবং তারাও চাচ্ছেন যে যাতে ধীরে ধীরে এই জনজীবনে যাতে স্বাভাবিক হয়ে আসে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার খবর জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ। আজ বগুড়া থেকে বাস ছাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের ঠনঠনিয়া ঢাকা টার্মিনালে। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব রকমের বাসই কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে আসলে বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে, তারাও কোনো আশঙ্কা অনুভব করছেন না। এবং গতকালও কিছু বাস তারা ছেড়েছে, আজকে পুরোপুরি বাস চলছে। তো রাস্তায় এবং ঢাকায় তারা কোনো আশঙ্কা অনুভব করছেন না বলে তারা কিন্তু এই বাস চলাচল স্বাভাবিক রাখতে পেরেছেন আজ থেকে। তো যাত্রী কিছুটা কম তারা বলছেন, যদিও অনেকে আতঙ্কে আসছে না এবং যারা একান্তই জরুরি তারাই কিন্তু এই ঢাকায় যাচ্ছে। তো যাত্রী সীমিত এবং যাত্রীদের সঙ্গে কথা বলছি, তারা আসলে বলেছে খুব জরুরি কাজেই তারা যাচ্ছে এবং অনেকে এসে আটকা পড়েছে, এই 7 দিন পর তারা বাস খোলা পেয়ে তারা যাচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলের খবর জানিয়েছেন আমাদের নারায়ণগঞ্জের সহকর্মী বিল্লাল হোসেন রবিন। সকাল থেকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু করেছে, তবে তুলনামূলকভাবে দূরপাল্লার যানবাহনের সংখ্যা কিছুটা কম। তবে কাঁচপুর হাইওয়ে থানা এবং শিমরাল হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন বেলা বাড়ার সাথে এই সংখ্যা আরও বাড়বে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে টোল প্লাজা থেকে সাইনবোর্ড পর্যন্ত এবং কাঁচপুর থেকে 2500 পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছেন, সাথে সেনাবাহিনীও বিভিন্ন পয়েন্টে তারা টহল দিচ্ছেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছেন। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশ যেন এগিয়ে যেতে পারে এবং দেশের মানুষ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যেসব উন্নয়ন কর্মকাণ্ড মানুষের জীবনকে সহজ করে তা ধ্বংস করে কি লাভ, আর যারা তা করে তাদের মানসিকতা কেমন তা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। 18 জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে মেট্রো লাইনের নিচে মিরপুর 10 গোল চত্বরে ফুট ওভার ব্রিজের পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এরপর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন সন্ধ্যায় মিরপুর 10, কাজীপাড়া, পল্লবী ও মিরপুর 11 নম্বর স্টেশনে ব্যাপক ভাঙচুর চালিয়ে টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো
তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো। সাভার থেকে দূরপাল্লার যানবাহন চলাচলের খবর জানিয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আছি সাভারে ঢাকার চা মহাসড়কের গেন্ডা বাস স্ট্যান্ডে। সকাল 10টায় কারফিউ তুলে নেওয়ার পর থেকেই এখানে চিরচেনায় ফিরেছে সেই সাভারের পুরনো দৃশ্যপট। দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং স্থানীয় রুটগুলোতেও চলছে স্বাভাবিক যান চলাচল। ভোর থেকেই তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ছুটেছেন নিজ নিজ কর্মস্থলে। সাভার এবং আশুলিয়ার 1800 তৈরি পোশাক কারখানার 10 লক্ষাধিক শ্রমিকের পদচারণায় ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে তৈরি পোশাক কারখানাগুলো। আমি সাভারের বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, চলছে গ্রেপ্তার অভিযান। গত কয়েকদিনের সহিংসতায় সাভারে যে স্থাপনায় ক্ষতি হয়েছে তা সরেজমিনে দেখতে কিছুক্ষণের মধ্যে সাভারে পৌঁছাবেন ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। সব মিলিয়ে ধীরে ধীরে সাভার ফিরছে তার চিরচেনা ব্যস্ত রূপে। এবার টাঙ্গাইল থেকে মহাসড়কের যান চলাচলের খবর জানাচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীরে ধীরে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাসড়কের টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকায়। আমি এখানে সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে মহাসড়কে কিন্তু প্রচুর সংখ্যক পণ্যবাহী ট্রাক চলাচল করছে, পাশাপাশি দূরপাল্লার বাসও চলছে এবং ব্যক্তিগত যানবাহনও চলাচল করছে। তবে আমি চালকদের সাথে কথা বলেছি এবং কিছু যাত্রীর সাথেও কথা বলেছি। চালকরা যেমনটি আমাকে জানিয়েছেন যে এই মহাসড়কে কিন্তু হয়তো সময় বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের সংখ্যা আরও বাড়বে। আমি সকালে কথা বলেছি হাইওয়ে পুলিশের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকেই মূলত এই মহাসড়কের যানবাহন চলাচল শুরু হয়েছে। তো মহাসড়ক স্বাভাবিক রাখতে এবং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আর্চারি দিয়ে বাংলাদেশের অলিম্পিক মিশন শুরু হচ্ছে আজ দুপুর 1টায়। রিকার্ভর কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ কিছু করার লক্ষ্যেই মাঠে নামবেন আর্চার সাগর। বাংলাদেশ থেকে একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি অংশ নেওয়া সাগর লড়বেন 64 জন আর্চারের সঙ্গে। 18 জুলাই শুরু বাংলাদেশের শুটিং ইভেন্ট। 10 মিটার এয়ার রাইফেলে রবিউলের স্বপ্ন পূরণের মিশন শুরু হবে। কোয়ালিফিকেশন রাউন্ডে তাকে লড়তে হবে বিশ্বের বাঘা সব শুটারদের বিপক্ষে। 30 জুলাই সাঁতারু সামিউলের মূল পরীক্ষা। 100 মিটার ফ্রি স্টাইলের দ্বিতীয় ধাপের লক্ষ্যে পুলে নামবেন তিনি। আরেক সাঁতারু সোনিয়ার লড়াই হবে 50 মিটার ফ্রি স্টাইলে। তার ইভেন্ট শুরু 1 অগাস্ট। 4 অগাস্ট 100 মিটার স্প্রিন্টে নামবেন ইমরানুর। যে মেট্রো রেল রাজধানীবাসীর জন্য একটু স্বস্তি নিয়ে এসেছিল তা ধ্বংস করার কি উদ্দেশ্য থাকতে পারে এমন প্রশ্ন রেখে জনগণকে এর বিচার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন পরিদর্শনকালে তিনি এমন আহ্বান জানান। কোটা নিয়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার পর এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত সপ্তাহে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হামলার শিকার হয় মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশন। সেই থেকে বন্ধ আছে মেট্রো রেল চলাচল। যেই ঝকঝকে তকতকে মেট্রো রেল সেবার উদ্বোধন শেখ হাসিনা করেছিলেন বৃহস্পতিবার সকালে, সেই মেট্রো রেলের ধ্বংসপ্রায় মিরপুর 10 নম্বর স্টেশন দেখতে গেলেন তিনি। পুরো স্টেশনের ভয়াবহ অবস্থা ঘুরে দেখে কতদিনে তা চালু করা যাবে সে বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। আফসোস করেন যেই প্রতিষ্ঠান জনগণের সরাসরি সেবা দেয় সেই প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস করা যায়। প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে।
ঢাকাবাসী বিশেষ করে মিরপুর এলাকায় বসবাস করা মানুষের অবর্ণনীয় কষ্টের বিনিময়ে তিলে তিলে এই মেট্রো রেল নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, যেই মেট্রো মানুষকে একটু স্বস্তি এনে দিয়েছিল তার উপর এরকম ক্ষোভ দেখানোর কোনো যুক্তি থাকতে পারে না। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। কোটা বিষয়ে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার পরও এখনও আন্দোলন চলমান রাখার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আন্দোলনের শুরুর দিকে এক দফার আন্দোলনের দফা বারবার পরিবর্তন এবং তারপরে সৃষ্ট সহিংসতার সাথে যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। এখনও নাকি আন্দোলন করতে হবে দফা, প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে, এক দফার পরে আসলো 4 দফা, তারপরে আসলো 6 দফা, তারপরে আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের পাশেই পুড়িয়ে দেয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধ্বংসাবশেষও দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, ঘাপটি মেরে বসে আছে নাশকতাকারীরা। একই সঙ্গে তিনি বলেছেন, চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি। রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। চলমান পরিস্থিতিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ঢাকা মহানগর উত্তরের 4টি নির্বাচনী এলাকায় দলের নেতাদের সাথে সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে কাজ শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোটা আন্দোলনের উপর ভর করে হত্যা এবং সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত। এই আন্দোলনের কুশীলব তারেকের নেতৃত্বে বিএনপি জামাতের দোসররা কিছুদিন আগে ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গায় বিএনপির কমিটিতে রদ বদল হয়েছে। তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। দেশের এই সংকটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের। গুজব এবং অপপ্রচারের ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, দেশে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে এর ভেতর তারা এ অশান্তি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায়। দেশের এই পরিস্থিতিতে সমাজের অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদের আমলেও এমন নির্বিচার হত্যাকাণ্ড হয়নি।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াতকে গ্রেফতার করায় উদ্বেগ জানান তিনি। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আইন শৃঙ্খলা বাহিনী বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির আহ্বানও জানান মির্জা ফখরুল। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে 28, 29, 31 জুলাই ও 1 আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে একথা জানানো হয়েছে। দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় মোংলা সহ অন্যান্য বন্দরের নিরাপত্তায় নৌবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। নৌপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীর সাথে নৌবাহিনীর সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। নৌবাহিনীর খুলনা অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন রহমান এ সময় উপস্থিত ছিলেন। মোংলা বন্দর এবং এই সংলগ্ন যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এখানে রয়েছে এলপিজি প্ল্যান্ট, এখানে রয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোন এবং বেশ বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং পাওয়ার গ্রিড, এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ রংপুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি দপ্তর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্ষতিগ্রস্ত তাজহাট থানা, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, ডিবি, ডিসি ক্রাইম কার্যালয় ঘুরে দেখেন মন্ত্রী। মহানগর ও জেলা আওয়ামী লীগ অফিসও পরিদর্শন করেন তিনি। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতা এখনও পায়নি বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। সহিংসতা ও নাশকতার ঘটনায় সাভারে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, সরকারি পশু হাসপাতাল, যানবাহন, মার্কেট ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন শেষে সাভার মডেল থানায় এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এখন পর্যন্ত সহিংস ঘটনায় ঢাকা জেলায় দায়ের করা 19টি মামলায় 2.5 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের কথাও জানান ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। বিভিন্ন প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, গান পাউডার দিয়ে অনেকগুলো প্রতিষ্ঠানকে নরসিংদীতে পুড়িয়ে দিয়েছে। এই কাজগুলো কখনো ছাত্রদের হতে পারে না এবং আমাদের কাছে ভিডিও চিত্র আছে। আমরা কোনো ছাত্রের অস্তিত্ব এটার মধ্যে খুঁজে পাইনি। আমরা যাদেরকে দেখেছি তারা হচ্ছে দুষ্কৃতিকারী, তারা নৈরাজ্যকারী। যশোরে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির বিক্ষোভ সমাবেশ। দুপুরের আগেই দলীয় কার্যালয়ে প্রবেশের সবগুলো রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। এই সময় কর্মসূচিতে যোগ দিতে আসা দলীয় নেতাকর্মীদের রাস্তা থেকেই ফেরত পাঠিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। সাম্প্রতিক সহিংসতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে একতরফা প্রচারণার কারণে দেশের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ এবং শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সত্য এবং বাস্তব ঘটনা তুলে ধরতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। দুপুরে আইএফআইসি টাওয়ারে আইএফআইসি ইসলামিক সেবার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মিডিয়া যেহেতু একতরফা খবর পেয়েছে, সেখান থেকে আমাদের ইমেজের সাংঘাতিক একটা ক্ষতি করা হয়েছে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এখন কিন্তু ইন্টারনেটটা অনেকটা আমরা মেরামত করতে পেরেছি, এখন চলে এসছে। এখন আমরা কিন্তু আস্তে আস্তে আপনি দেখেছেন যে আমাদের সাইড অফ দ্য স্টোরিটাও এখন কিন্তু চলে এসছে, সোশ্যাল মিডিয়াতে চলে আসতেছে এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও ইনশাল্লাহ চলে আসবে। তো এটা নিয়ে একটা ড্যামেজ যেটা হয়েছে সেটা আমাদেরকে রিপেয়ার করতে হবে, ড্যামেজ রিপেয়ারও করতে হবে। দুবাইয়ে আন্দোলন করে দেশের সুনাম নষ্ট করেছেন শ্রমিকরা, তাদের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। দুপুরে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি একথা বলেন।
মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী বলেন, মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা ৭০ ভাগ টাকা ফেরত পেয়েছেন। কর্মীদের টাকা প্রাপ্তির তালিকা মন্ত্রণালয়ে জমা দেবে বায়রা। সম্পূর্ণ টাকা ফেরত না দিলে এজেন্সিগুলোর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়া শ্রম বাজার খোলার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে দুই দেশের যৌথ কারিগরি কমিটির সভা শেষে বিস্তারিত জানানো হবে। সেটা অ্যাম্বাসেডারের মাধ্যমে আমাদের কাছে আসে, সেটা এটা নিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আমরা চিঠি লিখেছি, সেটা নিয়ে আলাপ হয়েছে, সেটাও উনি দেখবে। খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে, সেই মাসে আর ইনশাল্লাহ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।